২৬ বছরের আতঙ্কের অবসান, জঙ্গল সলিমপুরে স্বস্তি, পুলিশের অভিযান, অস্থায়ী ক্যাম্প ও নিয়মিত টহলে বদলাচ্ছে পরিস্থিতি। ঈদের ছুটিতে ঘরমুখো মানুষের ঢল, যমুনা সেতু মহাসড়কে বেড়েছে যানবাহনের চাপ, একদিনে টোল আদায় ৩ কোটি। সিন্ডিকেটের কারসাজিতে চড়া দেশি বিদেশি ফলের দাম, ক্ষুব্ধ ক্রেতারা, কমেছে বেচাকেনা। কারাগার থেকে বের হতেই ইউপি চেয়ারম্যান বিপ্লবকে আবার গ্রেফতার করল ডিবি। এবং লবণাক্ত জমিতে নতুন সম্ভাবনার ফুল, খুলনায় বাড়ছে সূর্যমুখী চাষ, অনাবাদী জমিতেই স্বপ্ন দেখছেন কৃষকরা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। দর্শক, আমন্ত্রণ দেশজুড়ে সংবাদে, সঙ্গে আছে আমি অনুভা বিশ্বাস। চলে যাচ্ছে বিস্তারিত খবরে। চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর, দীর্ঘদিন ধরে এটি ছিল সন্ত্রাসীদের শক্ত ঘাঁটি ও অপরাধের নিরাপদ আশ্রয়স্থল। প্রায় আড়াই দশক ধরে পাহাড় ঘেরা এই এলাকায় চলেছে সন্ত্রাসীদের অলিখিত শাসন। তবে সম্প্রতি আইনশৃঙ্খলা বাহিনীর বড় ধরনের যৌথ অভিযানের পর রক্তপাত ছাড়াই বদলে যেতে শুরু করেছে সেই আতঙ্কের জনপদ। স্থাপন করা হয়েছে পুলিশের অস্থায়ী ক্যাম্প, চলছে নিয়মিত টহল। তবু প্রশ্ন রয়ে গেছে, অভিযানে কয়েকজন গ্রেফতার হলেও পালিয়ে যাওয়া গডফাদারদের ছাড়া জঙ্গল সলিমপুরে শান্তি কতটা টেকসই হবে? বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে। জঙ্গল সলিমপুর নামের মতোই রহস্য আর আতঙ্কে ঘেরা এক এলাকা। প্রায় আড়াই দশক ধরে এই অঞ্চল ছিল সন্ত্রাসীদের দখলে, যেখানে চলত তাদেরই অলিখিত আইন। পাহাড়ি ঘাঁটি থেকেই পরিচালিত হতো চট্টগ্রাম নগরীর বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড। একের পর এক অভিযানের চেষ্টা হলেও দীর্ঘদিন ধরে সন্ত্রাসীদের সেই শক্ত ঘাঁটি ভাঙা সম্ভব হয়নি। তবে একসময় সেই আতঙ্কের জনপদ চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এখন শান্ত। সম্প্রতি ৩,১৮৩ জনের যৌথ অভিযানের পর কোনো ধরনের রক্তপাত ছাড়াই পাল্টে গেছে জঙ্গল সলিমপুরের দৃশ্যপট। স্থাপন হয়েছে পুলিশের 2টি অস্থায়ী ক্যাম্প, নিয়মিত টহল চলছে এলাকায়। নেই প্রকাশ্যে সন্ত্রাসীদের কোনো আনাগোনা, কমেছে সাধারণ মানুষের আতঙ্ক উৎকণ্ঠা। এবার সম্মিলিতভাবে যৌথভাবে আমাদের পুলিশের সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন আর জেলা প্রশাসন তো রয়েছেই, জেলা প্রশাসনের বিরাট একটি অংশ যারা ওনারা ম্যাজিস্ট্রেট প্রোভাইড করেছেন আমাদেরকে, সবাই মিলে আমরা এইবার আশা সফল হয়েছি বলে আমরা মনে করছি। এবং এই জায়গার উপর আমাদের পূর্ণ অধিকার প্রতিষ্ঠিত হয়েছে। আজ থেকে এখানে 2টি ক্যাম্প চলমান থাকবে, বাংলাদেশ পুলিশের একটি ক্যাম্প এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের একটি ক্যাম্প। সরকারের পরিকল্পনার মধ্যে ছিল সেগুলোর জন্য দ্রুততম সময় বাস্তবায়নের কার্যক্রম শুরু করেন, তা না হলে এই জায়গাটার উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা আমাদের জন্য কঠিন হয়ে যাবে। স্থানীয়রা জানান, যে দল সরকার গঠন করে সন্ত্রাসীরা তখন ওই দলের আশ্রয়ে চলে যায়। এজন্য প্রশাসন চাইলেও সন্ত্রাসীদের গ্রেফতার করতে পারে না। আওয়ামী লীগ সরকারের আমলে ইয়াসিন বাহিনীর প্রধান ইয়াসিন মিয়ার সঙ্গে সম্পর্ক ছিল তখনকার আওয়ামী লীগের এমপি SM আল মামুনের সঙ্গে। এখন বিএনপির সঙ্গেও তার সম্পর্ক রয়েছে বলে লোকমুখে প্রচার রয়েছে। রোকন বাহিনীর প্রধান রোকন উদ্দিন উত্তর জেলা যুব দলের যুগ্ম সাধারণ সম্পাদক। এবার অভিযানে বেশ কিছু অস্ত্র উদ্ধার ও 22 জনকে গ্রেফতার করলেও জঙ্গল সলিমপুর নিয়ন্ত্রণ করা সন্ত্রাসীদের গডফাদার কেউ গ্রেফতার হয়নি। অভিযানের খবর পেয়ে আগের রাতে নিরাপদে পালিয়ে যায় তারা। আমরা পুরো নিয়ন্ত্রণে আছে। এটা অনেক বড় জায়গা, আপনারা কত বড় জায়গা আপনারা কল্পনা করতে পারবেন না, কত বড় জায়গা। কিছু সংখ্যককে আমরা পাইনি, এটাও ঠিক। বিভিন্নভাবে তারা হয়তো জেনে যেতে পারে, কোনোভাবে হয়তো এলোমেলো তল্লাশি চলমান রয়েছে। তবে আমরা এখন পর্যন্ত কাকে পেয়েছি আমরা বুঝতে পারবো না। শুরু হয়েছে ঈদের ছুটি, রাজধানী ঢাকা ছাড়তে শুরু করেছে ঘরমুখো মানুষ। এর ফলে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে বেড়েছে যানবাহনের চাপ। মঙ্গলবার সকাল থেকে মহাসড়কে টাঙ্গাইলের রেলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত 13.5 কিলোমিটার যানবাহনের চাপ বেড়েছে। তবে কোথাও কোনো যানজটের সৃষ্টি হয়নি। এদিকে যমুনা সেতুর উপর দিয়ে গত 24 ঘন্টায় 35,658টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে 2,84,49,700 টাকা। অপরদিকে যানজট নিরসনে মহাসড়কে পুলিশ নিরলসভাবে কাজ করছে। পুলিশ জানায়,
সোমবার বিকেলে সরকারি ছুটি হয়েছে, এতে মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ। মহাসড়কের গাজীপুর থেকে টাঙ্গাইল এলেঙ্গা পর্যন্ত 4 লেন সুবিধা পাচ্ছে যাত্রীরা, এতে নির্বিঘ্নেই যাত্রীরা যেতে পারছে। কিন্তু মহাসড়কের এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত কাজ চলমান থাকায় ভোগান্তিতে পড়তে হচ্ছে যাত্রীদের। যমুনা সেতু কর্তৃপক্ষ জানায়, রোববার রাত 12টা থেকে সোমবার রাত 12টা পর্যন্ত 24 ঘন্টায় 35,658টি যানবাহন পারাপার হয়েছে। এর মধ্যে ঢাকাগামী 15,583টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে 1,41,65,200 টাকা। অপরদিকে উত্তরবঙ্গগামী 20,075টি যানবাহন পারাপার হয়েছে। এর বিপরীতে টোল আদায় হয়েছে 1,42,84,500 টাকা। শেরপুরে ঈদকে সামনে রেখে ফলের দাম বাড়ছে চড়া হারে। খেজুর 50 থেকে 100 টাকা, কলা 10 থেকে 15 টাকা, আপেল 20 থেকে 30 টাকা, কমলা 25 থেকে 30 টাকা দরে বিক্রি হচ্ছে। সাধারণ ক্রেতারা বলছেন, অতিরিক্ত দামের কারণে ফল কিনতে পারছেন না। আর বিক্রেতারা জানালেন, সিন্ডিকেটের কারসাজিতে দাম বাড়ায় বিক্রি একেবারে কমে গেছে। এদিকে নিয়মিত বাজার মনিটরিং ব্যবস্থা চলমান রয়েছে, জানালেন জেলা প্রশাসক। এবার আমাদের ফলের দামগুলো অতিরিক্ত বাড়তি, যার ফলে আমরা রোজাদাররা ভালো ফল দিয়ে ইফতার করতে পারতাছি না। প্রশাসন যেন এগুলা তারা সিন্ডিকেটের মধ্যে আছে কিনা সেই দিকে যেন প্রশাসন সুদৃষ্টি দেয় এবং কি নজরদারি করে, যেন আমাদের সাশ্রয় মূল্যে যেন আমরা ইফতারের জন্য ফল কিনে খেতে পারি। যে রমজান মাস আসলে বহির্বিশ্বের মানুষ দ্রব্যমূল্যের দাম কমিয়ে দেয়, আর আমার বাংলাদেশের ব্যবসায়ীরা কখন রমজান মাস আসবে সেই অপেক্ষায় থাকে। আর রমজান মাসে আসার আগে তারা মালগুলা গুডাউনে স্টক করে রাখে এবং রমজান মাস শুরু হইলে চড়া দামে এই মালগুলা মার্কেটে ছেড়ে দেওয়ার জন্য তারা এটা ব্যবসা করে। ফলের সিজন, কিন্তু ফল অতিরিক্ত দাম বাড়তি, কিন্তু এখনকার মানুষ রমজানে ফল দিয়ে ইফতার করে, কিন্তু সাধারণ মানুষের নাগালের বাইরে ফলের দাম অনেক বেশি। কিন্তু এখন যদি প্রশাসন যদি বলে যে একটু কমায় রাখতে, দৃষ্টি আকর্ষণ দেয়, তাহলে অনেকটাই মানুষের সুবিধাজনক হবে। কিন্তু লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার মাদাতি ইউনিয়ন পরিষদের আলোচিত চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বিপ্লব আদালত থেকে জামিন পেয়ে কারাগার থেকে মুক্তি পাওয়ার পরপরই তাকে আবারও গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার সকালে লালমনিরহাট জেলা কারাগার থেকে বের হওয়ার সময় জেলা গোয়েন্দা শাখা পুলিশ তাকে গ্রেফতার করে। প্রত্যক্ষদর্শীরা জানান, জামিনের কাগজপত্র যাচাই বাছাই শেষে সকালে কারামুক্ত হন জাহাঙ্গীর আলম বিপ্লব। জেল গেটে তার আইনজীবী ও আপন ভাই অ্যাডভোকেট হুমায়ুন কবির কাজল সহ সমর্থকরা তাকে অভ্যর্থনা জানিয়ে গাড়ির দিকে নিয়ে যাচ্ছিলেন। ঠিক সেই মুহূর্তে ডিবি পুলিশের একটি দল তাদের পথ আটকে দেয়। এরপর পাশ থেকে আরও 3 জন পোশাকধারী ডিবি পুলিশ সদস্য এসে তাকে টেনে হিঁচড়ে পুলিশের গাড়িতে তুলতে শুরু করেন। এ সময় আইনজীবী ও সমর্থকদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয়। এর আগে গত 12ই মার্চ রাতে নিজ বাসভবন থেকে সন্ত্রাস বিরোধী আইনের একটি মামলায় অজ্ঞাতনামা আসামি হিসেবে জাহাঙ্গীর আলম বিপ্লবকে গ্রেফতার করেছিল কালীগঞ্জ থানা পুলিশ। পাশ থেকে রাজশাহীতে র্যাবের অভিযানে পরিত্যক্ত অবস্থায় 21টি ককটেল সদৃশ্য বস্তু ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত 12:30টার দিকে মহানগরীর চন্দ্রিমা থানা এলাকার রেলওয়ে মাঠের উত্তর পাশে একটি লেবু বাগানে অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হয়। দুপুরে র্যাব 5-এর উপ অধিনায়ক মেজর আসিফ আল রাজেক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব 5-এর একটি অভিযান পরিচালনা হয়। এ সময় সেখান থেকে পরিত্যক্ত অবস্থায় 2টি প্লাস্টিকের বস্তা উদ্ধার করা হয়। পরবর্তীতে বস্তাগুলোতে বিস্ফোরক দ্রব্য থাকার সন্দেহ হলে র্যাব 5-এর বোম ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে এসে ইউনিটের সদস্যরা বস্তা দুটির ভেতর থেকে মোট 21টি ককটেল সদৃশ্য বস্তু শনাক্ত করেন। এছাড়াও একটি সাদা প্লাস্টিকের বস্তার ভেতর থেকে একটি হাসুয়া, একটি বড় ছোরা, একটি ছোট ছোরা এবং একটি চাকু উদ্ধার করা হয়। র্যাব জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আসন্ন ঈদ উল ফিতরকে কেন্দ্র করে নাশকতার উদ্দেশ্যে সন্ত্রাসীরা এসব ককটেল ও অস্ত্র সেখানে মজুত করেছিল। উদ্ধারকৃত ককটেল সদৃশ বস্তু ও দেশীয় অস্ত্র পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য থানায় হস্তান্তর করা হয়েছে।
মেহেরপুরের গাংনী উপজেলার মাইলমারি গ্রামের একটি পুকুরের পানিতে ডুবে 2 শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরের মর্মান্তিক এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, মাইলমারি গ্রামের ভ্যান চালক আকাশ আলীর 4 বছর বয়সী ছেলে ইউসুফ আলী ও তার প্রতিবেশী আব্বাস আলীর 3 বছর বয়সী ছেলে আদিফ হোসেন একসঙ্গে খেলছিল। বাড়ির মধ্যে খেলতে খেলতে পরিবারের অগোচরে পার্শ্ববর্তী পুকুরে চলে যায় তারা। পরিবারের লোকজন তাদেরকে খুঁজে না পেয়ে পুকুরের সন্ধান চালায়। এক পর্যায়ে পুকুর থেকে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। মেহেরপুর গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে দায়িত্বরত ডক্টর ফারুক আহমেদ জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই তাদের মৃত্যু হয়েছে। মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। ঘটনা বলতে গেলে আমরা পাশে কাজ করছি, তো দেখছি 2টা বাচ্চা পানির ভিতরে ভাসছে। পানি কিন্তু বেশি না, অল্প একটু পানি, ওদেরই পানির ভিতরে পিছনে। পরে আমরা অনেকবার বুঝাইছি, একসাথেই বলতে কি আর কি একসাথেই ছিল আর কি, কিন্তু কেউ তো জানছে না যে ঘাটের ধারে চলে আসবে। দুইটা তো খুবই খেয়াল, দুইজনাকে মনে করেন যে খুবই ধরেন খেয়ালে থাকে দুইজনা। কেউ তো জানছে না যে ঘাটের ধারে চলে আসবে। পিছাই ধরেন পুকুর, পিছাই পুকুর আর পুকুর। আমি তো মশলা বদলে ফেলেছি, এবার আপনিও বদলে ফেলুন। একবার প্রাণ গুঁড়া মশলা ব্যবহার করেই দেখুন। উপকূলীয় অঞ্চলের লবণাক্ত জমি একসময় কৃষির জন্য বড় বাধা ছিল। আমন ধান কাটার পর বছরের বেশিরভাগ সময় এসব জমি পড়ে থাকতো অনাবাদি। তবে সেই চিত্র বদলাতে শুরু করেছে। খুলনা অঞ্চলের লবণাক্ত জমিতেই এখন ফুটছে সূর্যমুখী ফুল, যা কৃষকদের সামনে তৈরি করেছে নতুন সম্ভাবনার দুয়ার। কৃষি বিভাগের সহায়তায় সূর্যমুখী চাষ বাড়তে থাকায় অনাবাদি জমি যেমন কাজে লাগছে, তেমনি দেশীয় ভোজ্য তেল উৎপাদনেও তৈরি হচ্ছে আশাব্যঞ্জক সম্ভাবনা। বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে। উপকূলীয় অঞ্চলের লবণাক্ত জমি একসময় কৃষকদের জন্য ছিল বড় চ্যালেঞ্জ। আমন ধান কাটার পর বছরের দীর্ঘ সময় এসব জমি পতিত পড়ে থাকত। তবে এখন সেই জমিতেই ফুটছে হলুদ সূর্যমুখীর হাসি। খুলনা অঞ্চলের সূর্যমুখী চাষে নতুন সম্ভাবনা দেখছেন কৃষক ও কৃষি কর্মকর্তারা। ফুলটাও তো বিশাল আকৃতির হয়েছিল। কতখানি বীজ হবে এখানে? আমরা তো নতুন, আমরা তো এটা তো 1 কেজি হবে। বীজ সংগ্রহের সময় চলে এসেছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পার্টনার প্রকল্পের সহায়তায় খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা ও নড়াইল জেলায় কৃষকদের সূর্যমুখী চাষে উৎসাহ দেওয়া হচ্ছে। প্রকল্পের আওতায় দেওয়া হচ্ছে বীজ, সার, কীটনাশক ও প্রশিক্ষণ। ফলে আগে অনাবাদি থাকা লবণাক্ত জমিতেই এখন শুরু হয়েছে সূর্যমুখীর আবাদ। বাড়ির সূর্যমুখী 3 যে এত বড় হয় আসলে আমার দেখাই প্রথম। আসলে এত বড় আমি বাংলাদেশে কোথাও দেখিনি। আমরা তো প্রায় সমস্ত জায়গায় ঘুরি, এবং বাড়ির সূর্যমুখী 3 নিয়ে কিন্তু মানুষের একটা অ্যালার্জি আছে যে আসলে ফলন কম হয়, হাইব্রিড সবচেয়ে ভালো। পাশে তো হাইব্রিড আছে আমরা দেখছি, কিন্তু হাইব্রিডের তুলনায় এটা হচ্ছে অনেক 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 ভালো না কৃষক ভাই, অনেক ভালো না, এবং হচ্ছে জীবনকাল কিন্তু অনেক কম। কৃষি বিভাগের তথ্য অনুযায়ী খুলনা অঞ্চলের প্রায় 57% জমি লবণাক্ত। আমন ধান কাটার পর খরিফ 1 মৌসুমে প্রায় 2.5 লাখ হেক্টর জমি পতিত থাকে। কিন্তু সূর্যমুখী গাছ 15 ডিএস পার মিটার পর্যন্ত লবণাক্ততা সহ্য করতে পারে, যা এ অঞ্চলের জন্য সম্ভাবনাময় ফসলে পরিণত হয়েছে। তো পার্টনার প্রকল্প থেকে আমার উপসি একটা জাতের সূর্যমুখী আছে, এখানে চাষিদের দিয়ে চাষ করানো হয়েছে বাড়ির সূর্যমুখী 3, যেটা আসলে আমি কল্পনাও করতে পারিনি যে হাইব্রিডের থেকেও এত ভালো ফলন হবে। আমি যখন চাষিদের এটা লাগাইছি, আমি থেকেই লাগাইছি, এবং সপ্তাহে ম্যাক্সিমাম টাইম আমি সূর্যমুখীর পিছনেই সময় দিয়েছি। তো প্রথমে একটু পোকায় খেয়েছিল, তখন আমি আসলে অনেক টেনশনে ছিলাম যে কি হবে, কেমন হবে। চাষিরাও হতাশ হয়ে পড়েছিল। পরবর্তীতে দেখা যায় কি না, আস্তে আস্তে যখন যত্ন নেওয়া হয় তখন ফুলটা এত বড় হবে আমিও আসলে কল্পনা করতে পারিনি, এবং চাষিরাও ভীষণ খুশি, এবং অনেকেই আশপাশে দেখে উদ্বুদ্ধ হয়েছে যে পরবর্তীতে তারা এটা চাষ করবে। নড়াইলের কৃষকরা জানালেন, আগে আমন কাটার পর জমি ফাঁকা পড়ে থাকতো। এবার প্রথমবার সূর্যমুখী চাষ করে ভালো ফলন পাচ্ছেন তারা। আপনি কি এবার প্রথম করছেন? কেমন ফলন হয়েছে? ভালো, নতুন হিসেবে খুব ভালো। আচ্ছা, এর আগে পাশে দেখা না দেখিনি কোনোদিন। এই স্যারেরা উদ্যোগ দিয়েছে, আমরা নিজেরা গায়ে খাইটে করেছি। পুরো জায়গাটা আপনার? পুরো জায়গা এইটা ওই পর্যন্ত আমার, আচ্ছা, ওই জায়গা আর 2 জনের আছে। আচ্ছা,
তো হঠাৎ আগে কোন ফসল করতেন? আগে করছি, শস্য করেছি, গম করেছি, খেসারি করেছি। এবার সূর্যমুখী কেন করলেন? এই কৃষি অফিসাররা এই পথটা দেখা দিচ্ছে। সহায়তা পাইছেন কোনো বীজ? বীজ তো স্যারেরাই দিয়েছে। আচ্ছা। কৃষি কর্মকর্তারা বলছেন সূর্যমুখী চাষে খরচ কম হলেও লাভ তুলনামূলক বেশি। পাশাপাশি অনাবাদি জমি আবাদে আসলে দেশে ভোজ্য তেলের আমদানি নির্ভরতাও কমানো সম্ভব হবে। আমরা বাড়ি সূর্যমুখী 3-এর বীজ, যেটা আমরা ইচ্ছা করলে কৃষক নিজে বীজ রাখতে পারবে এবং এটার মূল্য অত্যন্ত কম, 1 থেকে 150 টাকা কেজি। এখন কৃষিকে তো আমরা বীজটা দিলাম, আমরা তিনটা দিক থেকে, একটা হইলো যে 15 দোনা, এতে আমরা 10,650 কৃষককে আমরা 1 বিঘা করে বীজ এবং সার দিছি। আমরা পার্টনার প্রকল্প, যেটা এই প্রকল্পের আওতায় আমরা 40টা ব্লকে 2 একর করে আমরা কৃষকের বীজ এবং সার দিচ্ছি। আর হলো আমাদের তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্প, এই প্রকল্পের আওতায় 105 জন কৃষককে আমরা 50 শতক করে জমিতে বীজ এবং সার দিচ্ছি। তার মানে আমাদের প্রায় 1600 হেক্টর জমি এবার সূর্যমুখীর আওতায় আসছে, 1600 হেক্টর জমি। এবং অনেক সময় যে এখন যেমন যুদ্ধ হচ্ছে সারা পৃথিবীতে, যদি কোনো দেশ হাইব্রিড বীজ বন্ধ করে দেয় তাহলে তো আমরা জিম্মি হয়ে যাবো তেলের মতো। তো সেক্ষেত্রে হচ্ছে এটাই কিন্তু আমাদের একমাত্র হচ্ছে যে সূর্যমুখী সম্প্রসারণের ওয়ে হতে পারে। কারণ যদি আমরা এটা যদি না করি তাহলে হচ্ছে কি যে আমি বীজ রাখতে পারবো না, আর এটা যদি করি তাহলে কৃষক দেখেন এটা দিয়ে কিন্তু সারা যে লবণাক্ত এলাকা আছে এটা কিন্তু ছড়াই দেওয়া যায়। আর এটা দেখেন এই যে বলছিল এখানে কোনো সেচ দেয়নি, কিন্তু সেচ না দিলেও হবে, মানে আমন পরবর্তী সময়ে দেখা যাচ্ছে যে লাগাই দিলে হয়ে গেল। উপকূলের লবণাক্ত জমিতে সূর্যমুখীর এই আবাদ কৃষিতে নতুন আশার আলো দেখাচ্ছে। মামদুহা রাইসা, জাগো নিউজ। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। ছাব্বিশ বছরের আতঙ্কের অবসান, জঙ্গল সলিমপুরের স্বস্তি, পুলিশের অভিযান, অস্থায়ী ক্যাম্প ও নিয়মিত টহলে বদলাচ্ছে পরিস্থিতি। ঈদের ছুটিতে ঘরমুখ মানুষের ঢল, যমুনা সেতু মহাসড়কে বেড়েছে যানবাহনের চাপ, একদিনে টোল আদায় 3 কোটি। সিন্ডিকেটের কারসাজিতে চড়া দেশি বিদেশি ফলের দাম, ক্ষুব্ধ ক্রেতারা, কমেছে বেচাকেনা। কারাগার থেকে বের হতে ইউপি চেয়ারম্যান বিপ্লবকে আবার গ্রেফতার করল ডিবি। এবং লবণাক্ত জমিতে নতুন সম্ভাবনার ফুল, খুলনায় বাড়ছে সূর্যমুখী চাষ, অনাবাদি জমিতেই স্বপ্ন দেখছেন কৃষকরা। দর্শক, এই ছিল এখনকার মতো। এরপর দেখবেন সন্ধ্যা 7টার সংবাদ। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।